হ্যালো এভরিওয়ান, আশা করি সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটা বিষয় নিয়ে আলোচনা করব। হিসাব বিজ্ঞানের একটা হিসাব বিজ্ঞান প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। তো এখানে আপনার প্রথমে জানতে হবে দৃশ্যমানটা কি। দৃশ্যমান মানে হচ্ছে যা দেখা যায়। যেমন দৃশ্যমান সম্পদের মধ্যে কোনগুলো রয়েছে, আমরা যদি হিসাব করি যন্ত্রপাতি, যন্ত্রপাতি, আসবাবপত্র, বা মেশিন, এগুলো হচ্ছে দৃশ্যমান সম্পদ, যা হচ্ছে আমরা ধরতে পারবো, ছুঁতে পারবো, স্পর্শ করতে পারবো। তারপর হচ্ছে আরেকটা টপিক হচ্ছে অদৃশ্যমান সম্পদ। অদৃশ্যমান জিনিসটা কি? যা দেখা যায় না। এই ধরনের সম্পদ কোনগুলো? যেমন আমরা যদি অদৃশ্যমান সম্পদগুলো দেখি, সুনাম, ট্রেডমার্ক, কপিরাইট, এগুলো হচ্ছে অদৃশ্যমান সম্পদ। দৃশ্যমান আর অদৃশ্যমান সম্পদ হিসাব রক্ষণের একটা পরীক্ষায় প্রচলিত সবচেয়ে যে পদ্ধতিতে বেশি অঙ্ক আসে সেটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে। আমরা ধাপে ধাপে অন্যান্য পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব, তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব। এই অধ্যায়ে সরলরৈখিক পদ্ধতিতে ক খ গ তিন ধরনের হচ্ছে কি প্রশ্ন আসবে। মানে একটা সৃজনশীল হচ্ছে কি থাকে, ক ক নাম্বার প্রশ্ন থাকে, খ নাম্বার প্রশ্ন থাকে, গ নাম্বার প্রশ্ন থাকে। তাহলে ক নাম্বার প্রশ্নে হচ্ছে কি ধরনের প্রশ্ন হতে পারে সে বিষয়ে আমরা একটু জেনে নেব। তাহলে ক নাম্বার আসতে পারে সম্পত্তির মোট মূল্য নির্ণয়। সম্পত্তির মোট মূল্য নির্ণয়, যেমন আমরা যদি একটা সম্পত্তি যদি ক্রয় করি, তখন হচ্ছে সেটার ক্রয় মূল্যটা আমরা কত হচ্ছে অঙ্কটা করতে পারবো না। তাই আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো, যখন আপনি কোনো সৃজনশীল আনসার করবেন তখন প্রথমে দেখবেন উদ্দীপক কি বলতেছে, উদ্দীপকটা পরে বোঝার চেষ্টা করবেন। যেমন এখানে বলছে শান্তা এন্টারপ্রাইজ 2017 সালের 1 জানুয়ারি তারিখে 5 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটির বহন খরচ 10,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 30,000 টাকা। মেশিনটির মেয়াদকাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। প্রতি বছর 31শে ডিসেম্বর মাসে হিসাব বন্ধ করা হয়। স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় করা হয়। এখন এখানে কি পয়েন্ট কোনগুলো সেগুলো হচ্ছে আমার ধরতে হবে। এবার শান্তা এন্টারপ্রাইজ 2017 সালে 1 জানুয়ারি, তাহলে তার হিসাবটা শুরু হয়েছে কখন? 1 জানুয়ারি তারিখে 5 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। তাহলে কত লক্ষ টাকার সে মেশিন ক্রয় করে? 5 লক্ষ টাকা। মেশিনটির বহন খরচ কত? মেশিনটির বহন খরচ হচ্ছে 10,000 টাকা এবং এটার সংস্থাপন ব্যয় কত? এটার সংস্থাপন ব্যয় হচ্ছে 30,000 টাকা। এবং মেশিনটির মেয়াদকাল কত? মেশিনটির মেয়াদকাল হচ্ছে 10 বছর। মেশিনটির ভগ্নাবশেষ মূল্য কত? ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 50,000 টাকা। প্রতি বছর 31শে ডিসেম্বর মাসে হিসাব বন্ধ করা হয়। তাহলে কখন হিসাব বন্ধ করা হয়? 31শে ডিসেম্বর মাসে বন্ধ করা হয়। কোন পদ্ধতিতে হিসাব করব? স্থির কিস্তি পদ্ধতিতে বা সরলরৈখিক পদ্ধতি। স্থির কিস্তি পদ্ধতি মানে হচ্ছে প্রত্যেক বছর অবচয়ের হার সমান, মানে প্রত্যেক বছর অবচয় সেম। সরলরৈখিক পদ্ধতি আর স্থির কিস্তি পদ্ধতি হচ্ছে একই কথা, কারণ প্রত্যেক বছরে অবচয় হচ্ছে কি পরিমাণ কি থাকবে? একই থাকবে। তাহলে আমরা এখানে কি পয়েন্ট পাচ্ছি? 1 জানুয়ারি 5 লক্ষ টাকা, 10,000, 30,000, 10 বছর, 50,000, 31শে ডিসেম্বর কিস্তি পদ্ধতি। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। এই 8টা হচ্ছে এই অঙ্কের সবচেয়ে কি পয়েন্ট।
কি পয়েন্ট। এখন আমরা হচ্ছে ক নাম্বার কি বলছে সেটা দেখবো। ক নাম্বারে বলছে 2017 সালের অবচয় নির্ণয় করো। তাহলে আমরা ক নাম্বারটা সমাধান করব। তাহলে 2017 সালে যদি অবচয় নির্ণয় করি, আমার অবচয়ের সূত্র অবশ্যই জানতে হবে। আমরা কিন্তু অবচয়ের সূত্রটা শিখছিলাম। তাহলে অবচয় সমান অবচয় সমান সম্পত্তির মোট মূল্য মাইনাস হচ্ছে ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল বা মেয়াদকাল। ঠিক আছে। এখন আমার সম্পত্তির মোট মূল্য আমার কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে সম্পত্তির মোট মূল্য তো এখানে দেওয়া নাই। সম্পত্তির মোট মূল্য এখানে দেওয়া আছে নাই। এখানে কি দেওয়া আছে, ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা দেওয়া আছে, এটা আমরা এখানে পাইলাম। মেশিনটির মেয়াদকাল 10 বছর দেওয়া আছে, সেটা আমরা পেলাম। তার মানে আমাদের দুইটা টার্ম দেওয়া আছে, বা সম্পত্তির মোট মূল্য দেওয়া নাই। তার মানে প্রথমে সম্পত্তির মোট মূল্যটা কি করতে হবে, কোন একটা সাইড নোট দিয়ে বা নিচে কি করতে হবে, করতে হবে। ধরেন আমি যদি এখানে সম্পত্তির মূল্যটা মোট মূল্যটা বের করি, তাহলে সম্পত্তির মোট মূল্য হিসেবে আমি এখানে কি পাচ্ছি, সম্পত্তির মোট মূল্য আমরা সূত্র পড়ছিলাম সম্পত্তির ক্রয় মূল্য যোগ হচ্ছে সম্পত্তির আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেগুলো। মানে সম্পত্তি আসা পর্যন্ত, সম্পত্তি আসা পর্যন্ত যে খরচগুলো, মানে স্থাপন পর্যন্ত যে খরচগুলো আছে সেগুলো হচ্ছে সম্পত্তির সাথে কি হয়ে যাবে, যোগ হবে সম্পত্তির মোট মূল্য নির্ণয় করার ক্ষেত্রে। তাহলে সম্পত্তিটা ক্রয় করছিল কত লক্ষ টাকা দিয়ে, 5 লক্ষ টাকা দিয়ে। তারপরে এটার বহন খরচ, মানে সম্পত্তিটা হচ্ছে নিয়ে আসার জন্য তার কত টাকা খরচ হয়েছে, 10,000 টাকা। তারপরে তার সংস্থাপন ব্যয় কত টাকা খরচ হয়েছে, 30,000 টাকা। তাহলে সম্পত্তির মোট মূল্য কত, 50,000, 5,00,000, 10,000 আর হচ্ছে 30,000। তার মানে 10,000 আর 30,000 হচ্ছে কত, 40,000। আর 40,000 সাথে 5 লাখ যদি যোগ করি তাহলে কি হয়, 5,40,000। আশা করি সবাই সম্পত্তির মোট মূল্যটা বুঝতে পারছেন। তাহলে সম্পত্তির মোট মূল্য যদি বের হয়ে যায়, তাহলে সম্পত্তির অবচয়, এখানে যে 2017 সালের অবচয় নির্ণয় করতে বলছে, সেটা করা আমাদের জন্য খুবই কি সহজ। যেমন সম্পত্তির মোট মূল্য কত পাইলাম আমি, 5,40,000। ভগ্নাবশেষ মূল্য এখানে দেওয়া আছে 50,000। তারপর হচ্ছে মেয়াদকাল, মেয়াদকাল বা আয়ুষ্কাল হচ্ছে কত বছর, 10 বছর। তাহলে 5,40,000 থেকে যদি 50,000 চলে যায় তাহলে কত থাকে, 4,90,000। 4,90,000 10 দিয়ে ভাগ, তাই 10 দিয়ে যদি ভাগ হয় আমরা জানি এই শূন্য যদি কাটা যায় তাহলে কত থাকে, 49,000। তার মানে 2017 সালের ক নাম্বার প্রশ্ন আমাদের এখানে শেষ। এতটুকু যদি আপনি করতে পারেন তাহলে আপনি কত, 2 নাম্বার পেয়ে যাবেন। তাহলে 2017 সালের অবচয় নির্ণয়ের অবচয় হচ্ছে কত টাকা, 49,000 টাকা। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা হচ্ছে খ নাম্বার হচ্ছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা প্রস্তুত করা 2017 সালে।
এটা 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 এটার মান হচ্ছে কত 2, এটার মান হচ্ছে কত 4, এটার মান হচ্ছে 4। এতটুকু করলে আপনি 2 নাম্বার পাবেন। তাহলে প্রয়োজনীয় জাবেদা দাখিলা এখন আমরা করব। তাহলে জাবেদার জন্য আমার কি করতে হবে, প্রথমে একটা জাবেদার ঘর তৈরি করতে হবে। আশা করি আপনারা সবাই জাবেদা তৈরি করতে পারেন, যেহেতু আপনারা নবম দশম শ্রেণী পার করে আসছেন, সবাই জাবেদা পারবেন। জাবেদাতে 5টা ঘর হয়। তারিখ বিবরণ, তারিখ বিবরণ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন প্রথম জাবেদা কি হবে, 2017 সালে 1 জানুয়ারি তারিখে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকার মেশিন ক্রয় করছেন। মেশিন ক্রয়ের একটা জাবেদা হবে প্রথমে, এখানে লিখতে হবে 2017 জানু 1। মেশিন যেহেতু ক্রয় করছেন, তাহলে মেশিন ক্রয়ের নর্মাল আমরা জাবেদা জানি, মেশিন হচ্ছে একটা সম্পত্তিবাচক হিসাব, মেশিন হিসাব ডেবিট, ডেবিটকে আমি সংক্ষেপে দিয়া লিখতেছি। তারপর হচ্ছে যেহেতু নগদে ক্রয় করা হয়েছে, তাহলে হচ্ছে নগদান হিসাব, শেয়ার ক্রেডিট। টাকা কত, মেশিনটির এখানে কোন টাকাটা আসবে, যে টাকায় হচ্ছে কি ক্রয় করা হয়েছে, তার মানে এখানে ক্রয় মূল্য কত ছিল 5 লক্ষ টাকা। তাহলে এখানে কত টাকা আসবে, 5,40,000 টাকায় আসবে। কেন 5,40,000 টাকা আসবে আমি বলতেছি। দেখেন এখানে মেশিনটির ক্রয় মূল্য কিন্তু 5 লক্ষ টাকা, কিন্তু আমরা মেশিনের মোট ক্রয় মূল্য কত, মেশিনের মোট ক্রয় মূল্য ছিল 5 লক্ষ টাকা, আবার হচ্ছে বহন খরচ 10,000 টাকা, আবার এখানে একটা সংস্থাপন ব্যয় ছিল কত 30,000 টাকা। তার মানে তিনোটা মিলে হচ্ছে মেশিনের মোট ক্রয় মূল্য। তাহলে মেশিনের মোট ক্রয় মূল্য যেহেতু তিনোটা মিলে, তাহলে তিনোটা যোগ করে কত হয় 5 লাখ, 5 লাখের 10,000 আর 30,000 হচ্ছে 40,000, তার মানে 5,40,000। তার মানে আপনার মেশিন হিসাবে ধরতে হবে হচ্ছে 5,40,000। তাহলে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে এরপরে অবচয়ের জন্য 2টা জাবেদা হবে। তাহলে অবচয়ের জাবেদা হয় কখন, ডিসেম্বর 31। ডিসেম্বর 31-এ কি হবে, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জাবেদাতে আমরা কোন পদ্ধতিতে তারা হচ্ছে অবচয়টা ধরে, স্থির কিস্তি পদ্ধতিতে। স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধরে আমরা কিন্তু 2017 সালের অবচয় হচ্ছে নির্ণয় করেছিলাম। 2017 সালে আমরা অবচয় পাইছিলাম কত টাকা, 49,000 টাকা। তার মানে এখানে অবচয় হিসাব হবে কত টাকা, 49,000 টাকা। স্থির কিস্তি পদ্ধতিতে যেহেতু অবচয়টা ধরতেছে, তার মানে প্রত্যেক বছর অবচয়ের হার হচ্ছে কি একই। তাহলে এখানে কত টাকা হবে, 49,000, এখানে 49,000। তাহলে আরেকটা জাবেদা আছে, আমরা যখন অবচয় হিসাব তৈরি করব, অবচয় হিসাবের জন্য একটা জাবেদা করব, তখন অবচয় হিসাবটা আবার কি করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। এখন অবচয় হিসাবটা যদি বন্ধ করতে চাই, তাহলে সেটার জন্য জাবেদা দিতে হবে আয় বিবরণী বা আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। সেটা ডিসেম্বর 31-এ হবে।
বিবরণী হিসাব ডেবিট, অপচয় হিসাব ক্রেডিট। সেটা কোন টাকার উপর হবে? এই টাকাটাই হবে, কারণ এই হিসাবটাই, অপচয় হিসাবটাই কি করে দিচ্ছি আমি, বন্ধ করে দিচ্ছি। আমার মনে হয় 2018 সালের বোর্ডে এই অঙ্কটা হচ্ছে সবচেয়ে একটা সহজ একটা অঙ্ক, কারণ এতটুকু করলে আপনি হচ্ছে কত নাম্বার পেয়ে যাচ্ছেন? 4 নাম্বার পেয়ে যাচ্ছেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে আরেকটা আছে হচ্ছে, সেটা হচ্ছে কি গ নাম্বার। আমরা গ নাম্বারটা এখন সমাধান করব। গ নাম্বারে আপনার হচ্ছে এই জাবাদাগুলো একটু কি খাতা তুলে নেন, এটা হচ্ছে রাখতে হবে, মনে রাখতে হবে। তারপরে যে এটা থেকে হচ্ছে আমরা, যেহেতু এখানে কি বলছে, গ নাম্বারে বলছে প্রথম 2 বছরের জন্য মেশিন হিসাব ও অবচয় সঞ্চিতি হিসাব তৈরি করো। মানে প্রথম 2 বছরের জন্য মেশিন হিসাব আর হচ্ছে অবচয় সঞ্চিতি হিসাব তৈরি করো। তার মানে হচ্ছে আমাদের খতিয়ান করতে বলতেছে। আমাদের কি করতে বলতেছে? খতিয়ান করতে বলতেছে। খতিয়ান হচ্ছে একটা সহজ একটা ধাপ, কারণ আমরা জাবাদা থেকেই খুব সহজে খতিয়ানটা করতে পারি। তাহলে এই জাবাদাটাকে হচ্ছে আমরা মেশিন হিসাব আর হচ্ছে অবচয় সঞ্চিতি হিসাবে 2 বছরের খতিয়ান করবো। খতিয়ান 2 ভাবে করা যায়, এটা হচ্ছে চলমান জ্যাচ ছক পদ্ধতি, আর এটা হচ্ছে টিচক পদ্ধতি। আমরা হচ্ছে আজকে চলমান জ্যাচ ছক পদ্ধতিতে হচ্ছে খতিয়ানটা করব। আর একটু জানার জন্য বলে রাখি, খতিয়ান হচ্ছে হিসাবের কি বই? পাকা বই। জাবাদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই। আর খতিয়ানের টিচকের ঘর হচ্ছে 8টা, আর চলমান জ্যাচ ছকের ঘর হচ্ছে 7টা। যেমন তারিখ, বিবরণ, জাবাদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, তারিখ, বিবরণ, জাবাদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স। তাহলে মেশিন হিসাব 2017 সালে আমরা জাবাদা হচ্ছে 2017 সালে একটা জাবাদা ছিল খ নাম্বারে, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে মেশিন হিসাবে যেটা আমি জাবাদা করতেছি, তার মানে আমার বিপরীত নাম কি হবে? নগদান হিসাব। নগদান হিসাব। আর টাকার করে কত টাকা থাকবে? 5,40,000 টাকা। আপনার এখানে ডেবিট, তাহলে ব্যালেন্সও আমার 5,40,000 টাকা বসাতে হবে। তাহলে এই অঙ্কটাতে আর কোনো হচ্ছে কি ক্রয় করা হয় নাই, আর কোনো মেশিন ক্রয় করা হয় নাই। কিন্তু আমাদের এখানে বলছে প্রথম 2 বছরের জন্য মেশিন হিসেবে প্রস্তুত করতে। তার মানে 2018-তে জানুয়ারি 1 তারিখে যেটা আছে সেটা তো বিক্রিও করে নাই, যেহেতু অঙ্কে কোনো বিক্রি করা নাই, মানে তার মানে সেটা রয়ে গিয়েছে। সেটা আবার ব্যালেন্স বিয়োগ ডি দিয়ে
এখানে লিখে দিতে পারেন। তাহলে আমার দুইটা হিসাবের মধ্যে একটা হিসাব ক্লোজ হলো, মেশিন হিসাব। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা করব হচ্ছে অবচয় সঞ্চিত হিসাব। এটা কথা মাথায় রাখবেন, অবচয় সঞ্চিত হিসাব যে কথা, পুঞ্জীবিত অবচয় একই কথা। অবচয় সঞ্চিত হিসাব যে কথা, পুঞ্জীবিত অবচয় হচ্ছে একই কথা। ঠিক আছে, আমরা এরপর অবচয় সঞ্চিত হিসাবটা করব। আর একটা হবে জাবাদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা, হবে ব্যালেন্স ডেবিট ব্যালেন্স। আচ্ছা, এটা ডেবিট ব্যালেন্স, এটা ক্রেডিট ব্যালেন্স, আর এটা হচ্ছে মূল ব্যালেন্স। তাহলে তারিখ বিবরণ জাবাদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্স ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমরা আর হিসাব করতেছি অবচয় সঞ্চিত হিসাব। ঠিক আছে, অবচয়টা হচ্ছে ধরা হয় কখন, মাসের শেষে, মানে বছরের শেষে। তাহলে 2017 ডিসেম্বর 31 অবচয় সঞ্চিতি বা পুঞ্জীবিত অবচয় হিসাব কি ছিল, ক্রেডিট পাশে ছিল। তার মানে অবচয় পুঞ্জীবিত অবচয় যেটা ছিল সেটার বিপরীত নাম কি ছিল, অবচয় হিসাব। বিপরীত নাম ছিল অবচয় হিসাব, সেটা লিখবো। পুঞ্জীবিত অবচয় কোন সাইডে ছিল, পুঞ্জীবিত অবচয় হচ্ছে ক্রেডিট সাইডে ছিল, সেজন্য হচ্ছে ক্রেডিট সাইডে হচ্ছে আমার কি বসবে, টাকাটা বসবে। বোঝা যায়, ব্যালেন্সে হচ্ছে সেম জিনিস, 49,000 বসবে।